নমস্কার, আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে। প্রতিটা মুহূর্তে তো নানা খবর আপনাদের সামনে নিয়ে আসছি। তবে আমি নির্যাতিত পুরুষদের হয়ে কথা বলছি এবং বিভিন্ন তাদের তথ্য আপনাদের সামনে তুলে ধরি, এবং প্রত্যেকটি কিন্তু আমি আপনাদেরকে বলছি সচেতন করবার জন্য প্রত্যেকে আমার এই ভিডিওগুলো। তবে একটা কথা বলি যে ইদানিংকালে বেশ কয়েকটি ঘটনা দেখলাম যে গৃহবধূরা কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটা হয়েছিল যে তিনি 1 কোটি টাকা চান, ফ্ল্যাট চান, এই যে মানে অনেক অনেক টাকা চান তিনি তার স্বামীর কাছে দাবি করেছিলেন। আচ্ছা ভাবুন তো, এই যে মহিলারা দাবি করেন, এই দাবিটা মানে এত টাকা কেন করেন? স্বামী তো রোজগার করছে, বিয়ে করেছিলেন, তার সঙ্গে মানে ভালো লাগছে না, তার সঙ্গে থাকার মতো কোনো পরিস্থিতি নেই, আপনি চলে গেছেন, আপনি তার সঙ্গে থাকছেন না। কিন্তু হাইকোর্টের বিভিন্ন, সুপ্রিম কোর্টের বিভিন্ন লকে হাতের মুঠোই করে বিভিন্ন মেয়েরা যেভাবে আজকের দিনে শোষণ করছে, স্বামীদের আর্থিক শোষণ করছেন, সেটা কিন্তু বড় ভয়ঙ্কর। আমি আপনাদেরকে বলছি যে আমেরিকায় একজন পুরুষ কাজ করতেন, স্বামী চাকরি করতেন। তিনি চাকরি করে যখন চাকরির ছুটি যখন দেশে ফেরে, আর যখন চাকরি সেখানে করতেন, স্ত্রীর অ্যাকাউন্টে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে টাকা পাঠিয়েছেন। এবার স্ত্রীর সঙ্গে রেগুলার হাসি খুশিতে কথা, মাস গেলে টাকা পাঠানো, এটা তো ছিলই, খুব সুন্দর চলছিল ভারত আর আমেরিকার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কে। দুজনেই কিন্তু বাঙালি। এমন সময় হলো কি, যখন স্বামী ছুটি নিয়ে দেশে ফিরলেন, অর্থাৎ বাড়িতে ফিরলেন, তারপরেই কিন্তু স্ত্রীর স্বাধীনতায় যেন একটা হস্তক্ষেপ হয়ে গেল মনে করলো স্ত্রী। কারণ স্বামী বাড়িতে আছে, হুট করে বাড়ি থেকে বেরোতে পারছে না, কোথাও গিয়ে কোনো পার্টিতে যেতে পারছে না, কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে পারছে না। যে বন্ধুর সঙ্গে রেগুলারলি তিনি খুব কাছাকাছি করে মিশতেন, সেই বন্ধুর সঙ্গে কিছু করতে পারছেন না। এবার কিন্তু স্বামীর প্রতিটা পদক্ষেপে তার বিভিন্ন ধরনের অশান্তি শুরু হলো। সেই যে অশান্তিটা এমন জায়গায় গিয়ে পৌঁছলো যে একটা সময় এলো যে স্বামী যখন জানতে চাইলো, তোমাকে এত টাকা পাঠিয়েছি, টাকা দাও, বললো টাকা আমার কাছে নেই, টাকা খরচা হয়ে গেছে। অর্থাৎ স্ত্রী দিতে রাজি হচ্ছিলেন না, স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে। এমন সময় স্ত্রী দেখলেন যে এই স্বামীর কাছে থাকা তো মুশকিল। তখন তিনি কি করলেন, একটি 498A মামলা করলেন। তারপর তিনি কি করলেন, মেনটেনেন্সের মামলায় চলে গেলেন, এবং মেনটেনেন্সের মামলায় হিউজ অ্যামাউন্ট চাইলেন। যেহেতু বিদেশে চাকরি করেন, তার লক্ষ লক্ষ টাকা বেতন, বুঝতেই পাচ্ছেন, তার সিটিসি প্রচুর টাকা। তখন তিনি কি করলেন, কোর্টে যাওয়ার পর কোর্ট তাকে মান্থলি, অর্থাৎ স্বামীকে 80,000 টাকা খোরপোশের জন্য বেঁধে দিয়েছেন। আর সেই স্বামী এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়াতে রয়েছেন। যেহেতু তার ওপর কেস হয়েছে, যেহেতু এই সমস্ত বিষয় রয়েছে, সেহেতু তার চাকরি আর যাওয়া হচ্ছে না, সে এই মুহূর্তে কিন্তু বেকার, তাকে 80,000 টাকা করে গুনতে হচ্ছে। আর অন্যদিকে শুধু এইটা বলতে গিয়ে আমি, দেখুন, তারপরে কয়েকটা ঘটনা বলি। আমি রিসেন্ট একটা এরকম দেখলাম যে 125 হয়েছে, স্ত্রী 1 লক্ষ টাকা স্বামীর কাছে মাসে খোরপোশ দাবি করেছে। ভালো করে শুনুন, স্ত্রী 1 লক্ষ টাকা মাসে স্বামীর কাছে খোরপোশ দাবি করেছেন। স্ত্রীর বাবা কি করেন? ঘুরিয়ে যদি বলি, স্ত্রীর বাবা কি করেন, স্ত্রীর বাবা কত টাকা রোজগার করেন মাসে? 1 লক্ষ তো দূরের কথা, তিনি বোধ হয় মাসে মানে 1 লক্ষর 4 ভাগ করলে, তারও অর্ধেক করলে সেরকম করে রোজগার করে না। বলে না, ঠিক বনেদি চাল বহু এইরকম গৃহবধূ রয়েছে তাদের। তারা কি করেন, তারা দেখেন যে এই স্বামীটার অনেক রোজগার, আমি যদি চলে যাই, আমি অন্যের সঙ্গে থাকবো, অন্য জায়গায় যাব, কিংবা আমি বাবা মার কাছে গিয়ে বসে বসে খাবো, আমি স্বামীর কাছে টাকা নেব। মগের মুলুক নাকি? ভাবুন তো, আমাদের দেশের আইনটার কথা একটু ভাবুন, যে পুরুষ নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে। যদিও এখন সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে আরম্ভ করে এইসব বিষয় নিয়ে অনেকটা কিন্তু পদক্ষেপ নিচ্ছে, এবং আদালত কিন্তু প্রশ্ন করছে, আদালত রীতিমতো প্রশ্ন করছে, তারা সেই প্রশ্ন অনুযায়ী জাজমেন্ট দিচ্ছে। ইদানিংকালে সুপ্রিম কোর্টের বেশ কয়েকটি জাজমেন্ট রীতিমতো কিন্তু নাড়াচাড়া ফেলে দিয়েছে সবার মনে। জানেন কি, প্রতিদিন কত পরিমাণে নির্যাতিত পুরুষের সংখ্যা বাড়ে? প্রতিদিন
নির্যাতিত পুরুষের সংখ্যা বাড়ছে এবং 275% মানে মহিলাদের উপর যা অত্যাচার হয়, অত্যাচারের যে রেশিও রয়েছে, সেই মানে গৃহবধূর অত্যাচারের রেশিওতে সব থেকে বেশি, অর্থাৎ তার থেকে 275% বেশি হচ্ছে এই ধরনের মানে স্বামীরা অত্যাচারিত হচ্ছে, তাদের এগেনস্টে মামলা হচ্ছে। বহু পুরুষ রয়েছে তারা কিন্তু চুপ করে বেরোন, চুপ করে যান। আপনি একটা কথা বলুন তো, যে গৃহবধূ 1 লক্ষ টাকা চেয়েছেন, তিনি কেন চেয়েছেন? তিনি স্বামীর সঙ্গে সংসার করবেন না। দ্বিতীয়, তিনি স্বামীর বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন, বেশিরভাগ গৃহবধূর সেই অভিযোগগুলো যখন বিচার প্রক্রিয়াতে চলে যায় তখন কিন্তু বিচারে সেই সব মামলা ধোপে টেকে না, সেই মামলাগুলো কিন্তু একেবারে অকালে ঝরা ফুলের মতো করেই ঝরে যায়। তার মধ্যে তো সেই পুরুষটি যিনি ক্লান্ত হয়ে টাকা রোজগার করে সংসারের জন্য আনেন, বাবার জন্য আনেন, মার জন্য আনেন, তাদের জন্য যে টাকা আনেন সেখান থেকে শিরোভাগ সেই স্ত্রী নিয়ে চলে যায়। এবং সেই স্ত্রীর কার্যকলাপ আপনারা দেখবেন যে একজন স্ত্রী, আমি তো এমনও জানি যে 11খানি মামলা করেছে, স্বামীর বিরুদ্ধে 11খানা মামলা করেছে। আমি দেখুন আইনের মধ্যে যাচ্ছি না, আমি হিউম্যানিটির দিকে যাচ্ছি, মানবিকতা। আমি পুরুষ কিংবা যে পুরুষ তার স্ত্রীকে এই টাকাটা দিচ্ছেন, এমনও রয়েছে যে মামলা এখনো হয়তো 125 করেছে, কোনো কিছু হয়নি, 498 মামলার পর থেকে হয়তো কোনো একটি শিশু সন্তান রয়েছে, তার জন্য খাবার দাবার থেকে আরম্ভ করে প্রতি মাসে পাঠানো, স্ত্রীর জন্য টাকা পাঠানো, এগুলো তো তারা করছে। আপনাদের সব থেকে বড় বিষয় যেটা বলি, যেটা যে আস্তে আস্তে না কোথাও যেন একটা স্খলন হচ্ছে, সামাজিক মানসিক স্খলন হচ্ছে প্রত্যেকের মধ্যে। আর সেই সামাজিক মানসিক স্খলন হওয়ার পরে কিন্তু মানুষকে বিশ্বাস করা বন্ধ করছে। মানুষকে, স্ত্রী স্বামীকে বিশ্বাস করছে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করছে না, এইরকম একটা জায়গায় এসছে। আমি এমনও বলছি যে এই যে আমি শুধু নির্যাতিত স্বামীদের হয়ে বলছি কথাটা, কিন্তু নির্যাতিত স্বামীদের হয়ে কথা বলছি। পুরুষরা যে একেবারে ধোয়া তুলসী পাতা তা তো নয়। আস্তে আস্তে যেন আমি দেখছি যে এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের যে বিয়ে প্রথাটা বোধহয় আইন করে অন্য কিছু করতে হবে। কারণ সহজে কেউ আর বিয়ের দিকে ঝুঁকছে না। আপনারাও দেখবেন যে মেয়েটির দিদি ভুগছে, 498 করেছে, এইসব মামলা করে ভুগছে, তার বোনটি কিন্তু চট করে বিয়ে করতে চাইছে না। যে বাড়িতে দাদা ভুগছে কিংবা ভাই ভুগছে, তাদের বাড়িতে অবিবাহিত যারা আছে তারা কিন্তু চট করে বিয়ের দিকে ঝুঁকছে না। আর বিয়ের দিকে না ঝুঁকলে, অর্থাৎ না বিয়ে করার প্রবণতা যেভাবে বাড়ছে, তাতে কিন্তু একটা সময় জনসংখ্যা হ্রাস পেতে পারে। আপনারা জানেন কি জানেন না, একটু ভেবে দেখবেন, সারা পৃথিবীতে অন্তত 2 থেকে 2.5% জনসংখ্যার হার কমেছে এবং আস্তে আস্তে কমছে। এইভাবে হতে থাকলে কিন্তু বিশ্বাস ভাঙলে কিন্তু নতুন করে আপনাদের মধ্যে কিংবা আমাদের মধ্যে বিবাহ প্রথাটা কিন্তু বোধহয় ধাক্কা পাচ্ছে কোথাও। তবে দেখুন, বিশ্বাস উঠে গেছে, একজন আরেক জায়গায় চলে যায়, কাউকে কোনো যন্ত্রণা না দিয়ে বসে বলে নিন যে আমার এইটা দরকার, আমাকে দাও। দুজন মিলে কথা বলে নিন, আলাদা হয়ে যান, দুজনের পৃথিবী তৈরি করুন, আবার সুস্থ হয়ে বাঁচুন। অযথা একটা লেন্দি ঘটনার মধ্যে দিয়ে যারা এর মধ্যে নেই সেই সব মানুষগুলো কিন্তু জড়িয়ে, অর্থাৎ তাদেরকে সিনেমার মতো করে রিলস দেখিয়ে এইটা নিয়ে নেগেটিভিটি আনবেন না। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।